মাঝরাত থেকে সিএনজি স্টেশনগুলোতে বর্ধিত নতুন দামে বিক্রি শুরু জ্বালানি গ্যাসের, সাধারণ ক্রেতাদের ক্ষোভ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে বেগম জিয়ার শ্রদ্ধা, ৩৬ বছরের ইতিহাসে সবচেয়ে সংকটময় অবস্থায় দল, জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান বিশিষ্টজনদের। অক্টোবরে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজের আগে এখন চলছে টেস্ট পাইলিং, এরপরই নির্ধারণ হবে ভবিষ্যৎ কর্মপন্থা। নিয়ন্ত্রণে কনস্ট্রাকশন ইয়ার্ডের নদী ভাঙন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি, সন্ধ্যার মধ্যে কারণ দর্শানোর নোটিশ, আজও শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি। এবং নাটোরের আলাইপুরে নিখোঁজের ৬ দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার, জড়িত সন্দেহে ৩ সহপাঠী আটক। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়। সরকারের নতুন নির্ধারিত মূল্যে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে আজ থেকে বিক্রি হচ্ছে জ্বালানি গ্যাস। প্রতিদিনের মতো সকালে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ভিড় করা ক্রেতারা জানান, গ্যাস এবং বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন নিম্ন মধ্যবিত্তরা। গ্যাসের দাম বাড়ানোয় ভাড়া বাড়ানো হয়েছে সিএনজি চালিত অটোরিকশা সহ জ্বালানি গ্যাস নির্ভর যানবাহনের। সিএনজি অটোরিকশা চালকরা জানান, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিতে বাধ্য হয়ে পড়েছেন তারা। অন্যদিকে সিএনজি স্টেশনের মালিকরা জানান, গ্যাস ও বিদ্যুতের দাম একসাথে বাড়ানোর ফলে বিপাকে আছেন তারা। সরকার যে কি যে করতেছে এটা সব আল্লাহ পাকের ইচ্ছা। সবকিছুই বাড়ে, কিন্তু আমাদের গরিব মানুষের তো মজুরির দাম বাড়ে না। আমরা কি করবো বলেন, মাল তো জমা কমাবে না, ওইভাবে জমাই থাকবে, অথচ অযথাভাবে গ্যাসের দাম বাড়ছে। ভাড়া বাড়বে, ধরেন আগে নিতাম, ধরেন যেখানে ১৫০ টাকা নিতাম এখন ১৭০ টাকা ৮০ টাকা নিতে হবে। আর ভাড়া তো গ্যাসের দাম বাড়তি হিসাবে ভাড়া বাড়তে হবে। গ্যাসের দাম বাড়াতে খরচ শুধু তো গ্যাসের না, সাথে তো বিদ্যুতের দামও বাড়ছে, যেহেতু মেশিন বিদ্যুতে চলে, এতে বিদ্যুতের কষ্ট তো বেশি আসবে। রাজধানীর পল্লবী থেকে পেশাদার খুনি ও চাঁদাবাজ গ্রুপের শাহাদাত বাহিনীর ৬ জনকে আটক করেছে র্যাব-৪। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন র্যাব-৪-এর অধিনায়ক লুৎফুল কবির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। কি পরিণতি ভোগ করতে হবে আপনারা জানেন, গত জুন ১০ তারিখে প্রথম রোজার দিন পল্লবী থানার এক ঔষধ ব্যবসায়ীর কাছ থেকে এই গ্রুপটি চাঁদা দাবি করে এবং চাঁদা প্রদানে অস্বীকৃতি জানানোর কারণে তাকে ওই দোকানেই গুলি করে হত্যা করে। এবং রফিকুল ইসলাম যখন এই ব্যাপারে শঙ্কা অনুভব করা অবস্থায় তারা ২৮ তারিখে তার ব্যবসা প্রতিষ্ঠানে যায়, রাত সন্ধ্যা ৭:৩০টায় গিয়ে অস্ত্রের মুখে তাকে একরকম জিম্মি করে তার কাছ থেকে ৫০,০০০ টাকা নিয়ে আসে এবং বলে আসে যে বাকি টাকা যদি এই নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ বাকি ৯,৫০,০০০ টাকা পরিশোধ না করো তাহলে তোমাকে ওই ওষুধ ব্যবসায়ীকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক অনুরূপভাবে হত্যা করা হবে। তখন এই হুমকি পাওয়ার পরে সে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়ে এবং উপায়ন্তর না দেখে র্যাব-৪-এ শরণাপন্ন হয় এবং আমরা তার প্রদত্ত সংবাদের ভিত্তিতে এই বিষয়ের উপরে কার্যক্রম শুরু করি এবং গত ৩১ তারিখে পূর্ব পরিকল্পনা অনুযায়ী যখন তারা এই অর্থ আদায়ের জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানে আসে তখন র্যাব-৪-এর একটা চৌকস দল তাদেরকে আটক করে। তো এই ব্যাপারে এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে বিশেষ করে গত জুন ১০ তারিখে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, গুলি করে ওষুধ ব্যবসায়ীকে হত্যা করেছিল, এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি এখানে আমাদের কাছে যারা গ্রেপ্তারকৃত আছে তার মধ্যে শুটার সুমন, মন্টি এবং পাবেল সরাসরি জড়িত ছিল মর্মে আমাদেরকে জানায়। এবং এই আমরা যখন তাদেরকে আটক করি তারা সংখ্যায় ৭ জন ছিল এবং যে অস্ত্র বহন করছিল মামুন তার অবস্থান থেকে ফরচুনেট অনাপ যে এই অবস্থা থেকে সে পালিয়ে যেতে সক্ষম হয়। তো আমাদের এই বিষয়ে আমরা কাজ করছি, আশা করি যে স্বল্প সময়ের মধ্যে সেও রাউন্ড আপ হবে। তো আমরা এইখানে একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, যে বিষয়টা জনগণের জানা প্রয়োজন বলে আমি মনে করি। আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে তাদের কর্মপদ্ধতিটা দেখাচ্ছি। এখানে এই গ্রুপটা একটা সংঘবদ্ধ অপরাধ চক্র, যারা সংঘবদ্ধভাবে অপরাধ করে বেড়ায়। এখানে ওদের মধ্যে একটা গ্রুপ আছে যারা
কোন কোন ব্যক্তির কাছ থেকে চাঁদা সংগ্রহ করা সম্ভব তাদেরকে শনাক্ত করে, এটা হলো আপনার হলো শনাক্তকারী গ্রুপ, তারা টার্গেট শনাক্ত করার পরে হলো এটা সমন্বয়ককে প্রদান করে। সমন্বয়ক তখন তার ডিস্ট্রিবিউশন অর ওয়ার্ক নির্ধারণ করে। তখন একটা গ্রুপ আছে যারা আপনার টেলিফোনে হুমকি প্রদান করে, এবং টেলিফোনে যারা হুমকি প্রদান করে এর কিছু অংশ দেশে থাকে, এবং যারা যদি প্রয়োজন মনে করে যে দেশের টেলিফোনে হয়তো সংখ্যাটা প্রবলভাবে সংক্রমিত হবে না, সেই ক্ষেত্রে তারা দেশের বাইরে থেকেও ওই টার্গেটেড ব্যক্তিকে ফোন করে হুমকি প্রদান করতে থাকে। হুমকির এক পর্যায়ে যখন সেও নিরুপায় হয়ে কিংবা সংখ্যা সহ্য করতে না পেরে সম্মতি প্রকাশ করে যে আমি অর্থ প্রদান করব, তখন অর্থ সংগ্রহের জন্য আরেকটা গ্রুপ কাজ করে। তারা অর্থ সংগ্রহ করে, এবং সংগ্রহ করে এই অর্থ ওদের আবার একটা গ্রুপ আছে যারা অর্থ সংরক্ষণ করে। অর্থ সংগ্রহকারী গ্রুপ ওই অর্থ সংগ্রহ করে সেই গ্রুপটাকে প্রদান করে, এবং সেই গ্রুপ তখন সমন্বয়কের সম্মতিক্রমে ওই সমহারে কিংবা তাদের নির্ধারিত নীতিমালা অনুযায়ী এই সংগৃহীত অর্থ বিপণন করে থাকে। এটা অত্যন্ত সংঘবদ্ধ একটা গ্রুপ যারা মানে অর্গানাইজড ক্রাইমের সাথে জড়িত। রাজধানীর পল্লবী থেকে পেশাদার খুনি ও চাঁদাবাজ গ্রুপ শাহাদাত বাহিনীর 6 জনকে আটক করেছে র্যাব। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন র্যাব 4-এর অধিনায়ক লুৎফুল কবির। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। বিএনপির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 11:15 রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে পৌঁছান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন বেগম জিয়া। এ সময় দলের শীর্ষ নেতারা সহ বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন। পরে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে বিএনপি। আজকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শুধু একটু বলা যেতে পারে যে এখন শহীদ জিয়া যে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন সেই গণতন্ত্র আমরা হারিয়েছি। এখন সেই গণতন্ত্র নাই দেশে। আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই গণতন্ত্রকে ফিরিয়ে আনা। ভাঙাগড়া আর উত্থান পতনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার 36 বছর পার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরপর 2 দফায় আন্দোলনে ব্যর্থতার হতাশা, সেই সাথে মামলা ও গ্রেপ্তার আতঙ্ক নিয়ে বর্তমানে কঠিন সংকটময় সময় পার করছে দলটি। অভ্যন্তরীণ কোন্দল সহ নানামুখী চাপে কোণঠাসা হয়ে মাঠের রাজনীতি থেকে ছিটকে পড়ে 4 দেয়ালেই যেন বন্দী হয়ে গেছে দলের কর্মকাণ্ড। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। 75-এর পট পরিবর্তনের পর শাসন ব্যবস্থাকে বেসামরিক করতে 1977 সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগো দল, এরপর 1978 সালের 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1981 সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানের মৃত্যু ও 1982 সালে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে হটিয়ে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদের ক্ষমতা দখলে হোঁচট খায় বিএনপি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আবারও সংগঠিত হয়ে 3বার সরকার গঠন করলেও 1-11-এ আবারও বড় ধরনের ধাক্কা খায় এই দল। এরই ধারাবাহিকতায় গত বছরের 5 জানুয়ারির নির্বাচনের আগে ও এবছরের শুরুতে 2 দফায় আন্দোলনে নেমেও দাবি আদায় করতে পারেনি বিএনপি। দলের শীর্ষ নেতা ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাংগঠনিক দুর্বলতা সহ নানা কারণে বর্তমানে এর ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে দলটি। একেবারে তারা নিজেদের 4 দেয়ালে আবদ্ধ করে ফেলেছে। বিএনপির অস্তিত্ব কিন্তু দৃশ্যমান নয়। বক্তব্য বিবৃতি সর্বস্ব হয়ে একটি দল টিকতে পারে না কর্মসূচি না থাকলে। বিএনপি কেন, অন্য কোন রাজনৈতিক দলের প্রতি যদি এমন আচরণ করা হতো তাহলে তাদের অবস্থা আমাদের চেয়ে আরো খারাপ হয়ে যেত। এই অবস্থায় দল গুছিয়ে সাংগঠনিক শক্তি জোরদার করে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্বে পরিবর্তনেরও আভাস দিলেন দলের এই নেতা। সাংগঠনিক কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা দেখবেন আগামী দিনে অনেক সিনিয়র নেতা হয়তোবা বাদ পড়বেন, কারণ তারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। তারা সবাই আত্মরক্ষায় ব্যস্ত। এখন পরিস্থিতিটাও বিএনপির ঘুরে দাঁড়ানোর পক্ষে বা অনুকূল নয়।
এদিকে সুসংহত নেতৃত্বের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো ছাড়া এই মুহূর্তে কোনো উদ্যোগী কাজে আসবে না বলে মন্তব্য এই রাষ্ট্রবিজ্ঞানীর। যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মানে আর একটু সৃজনশীল হওয়া দরকার, আর একটু গণমুখিতা বৃদ্ধি করা দরকার। দলীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদির বাইরে এসে সাধারণ মানুষের জীবন ঘনিষ্ঠ ইস্যুভিত্তিক আন্দোলনই বিএনপিকে সংকটমুক্ত করতে পারে বলেও মনে করেন প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী। যে সমস্যা সাধারণ মানুষকে জীবন স্পর্শ করে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নাটোরে নিখোঁজের 6 দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে তানভীর নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে র্যাব। সকালে শহরের আলাইপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রাতে 3 জনকে আটক করা হয়েছে। র্যাব 5 জানায় 25 আগস্ট সকালে নিখোঁজ হয় আশরাফুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষার্থী তানভীর। সেদিন সন্ধ্যায় পরিবারের কাছে মোবাইলে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে বিষয়টি র্যাবকে জানানোর পর মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে গত রাতে বায়েজিদ ও হোসাইদ নামে ওই মাদ্রাসার 2 শিক্ষার্থী সহ নাইম নামে স্থানীয় এক ছেলেকে আটক করা হয়। পরে সকালে তাদের নিয়ে আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়। তানভীরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের 3 নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন সিনিয়র সহসভাপতি আবু সাইদ, সহ সম্পাদক অঞ্জন রায় এবং যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ সময় সংবাদকে জানান, আজ সন্ধ্যা 6টার মধ্যে তাদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তিনি আরো বলেন, তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই অভিযোগ প্রমাণ হলে তাদের ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার করা হবে বলেও জানান তিনি। গত রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে চড়াও হয়ে তাদের লাঞ্ছিত করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর টেস্ট পাইলিং নিয়ে একটি রিপোর্ট। আগামী অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজ। এ লক্ষ্যে চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হয়েছে টেস্ট পাইলিং। তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মূল পাইলের আদলেই শুরু হয়েছে ট্রায়াল পাইলের কাজ। মাঝ নদীতে তীব্র স্রোতকে উপেক্ষা করে চলছে এই কাজ। কর্মকর্তারা বলছেন, ট্রায়াল পাইল থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে মূল পাইলিং এর জন্য ভবিষ্যৎ কর্মপন্থা। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে ছবি তুলেছেন ওমর ফারুক। পদ্মার মাওয়া প্রান্ত থেকে 900 মিটার দূরত্ব, প্রবল স্রোতকে উপেক্ষা করে চলছে পদ্মা সেতুর ট্রায়াল পাইলের কাজ। পরিকল্পনা অনুযায়ী 6.15 কিলোমিটার মূল সেতুর জন্য পদ্মার 2 প্রান্তে 5টি করে 10টি টেস্ট পাইলিং করা হবে। আর সেতু থেকে সড়কে নামার জন্য 2 পাশে 3 কিলোমিটার এলাকায় 8টি করে 16টি ভায়াডাক্ট পাইল বসানোর কথা। এর মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র মাওয়া প্রান্তে 3টি টেস্ট পাইল আর 5টি ভায়াডাক্টের কাজ শেষ হয়েছে। চূড়ান্ত পাইলের আগে নদীর 2 প্রান্তে 2টি ট্রায়াল পাইলের কাজ হবে। পরিকল্পনা অনুযায়ী মাওয়া প্রান্তের ট্রায়াল পাইলটির কাজ শুরু হয়েছে এর মধ্যেই। ভায়াডাক্টের জন্য 24টি সহ সেতুতে মূল পাইল বসানো হবে 264টি। আগের টেস্ট পাইলগুলো 1.5 মিটার ডায়া বিশিষ্ট হলেও এবার ট্রায়াল পাইলগুলোর ডায়া হচ্ছে মূল পাইলের মতোই 3 মিটার। 120 থেকে 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রায়াল পাইল মাটিতে প্রবেশ করানোর পর এর ভিতরে নিচের অংশে কনক্রিট, মাঝের অংশে বালু এবং উপরের অংশে কনক্রিট ও রডের মিশ্রণ দেওয়া হবে। এটা সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে আমরা এটা পিডিএ পাইল ড্রাইভিং অ্যানালাইসিসের মাধ্যমে টোটাল ধারণ ক্ষমতা, বেয়ারিং ক্যাপাসিটি, এই পাইলটা কতটুকু লোড নিতে পারবে সেটা আমরা পরীক্ষা করে দেখব। তারপরে আমরা এটা সম্পূর্ণ হওয়ার পর আমরা আশা করছি অক্টোবরের শেষের দিকে আমাদের মূল সার্ভিস পাইলের কাজ শুরু করবো ইনশাআল্লাহ। একটি ট্রায়াল পাইলের ওজন হবে 514 টন। চীন থেকে আনা 380 টন ওজনের হাইড্রোলিক হ্যামার দিয়ে এটি মাটিতে প্রবেশ করানো হবে। পুরো কাজে ব্যবহার করা হচ্ছে 1000 টন ওজনের অত্যাধুনিক একটি ক্রেন। মূল পাইলের এটা অনুরূপ পাইল পরীক্ষা। জাস্ট আমরা ওখানে কি প্রবলেম প্রথমে যদি আমরা ওখানে করতে যাই তাহলে অনেক সমস্যা ফেস করতে পারি, যাতে এখান থেকে আমরা শিক্ষণীয় নিয়ে যে আমরা কি পাইলটা ড্রাইভ করার পরে আমাদের যে সমস্যাগুলো হতে পারে সেগুলো আমরা এখানে সলভ করে তারপরে আমরা সার্ভিস পাইলে যাব। এখন পর্যন্ত মূল সেতুর কাজে 10.44 ভাগ অগ্রগতির লক্ষ্য নির্ধারিত থাকলেও অর্জন হয়েছে তার চেয়ে বেশি 13.53 ভাগ। 21 আগস্ট শুরু হওয়া এই ট্রায়াল পাইলের কাজ শেষ হতে সময় লাগবে আরো 2-1 সপ্তাহ।
তারপর অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে মূল পাইলের কাজ, যেটির সূচনা হবে এই ট্রায়াল পাইলের 50 মিটার দূরত্বে। আর তারপরে আসলে পুরো পদ্মা নদী জুড়ে দৃশ্যমান হয়ে উঠবে মূল সেতুর কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের নদী ভাঙন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে, তবে ভাঙন প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চীনের মেজর ব্রিজ কোম্পানি। সংশ্লিষ্ট সূত্র জানায়, কনস্ট্রাকশন ইয়ার্ডের 5টির মধ্যে 2টি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে থাকা জেটির কোনো ক্ষতি না হলেও জেটির সংযোগ সড়ক এবং ক্রেনের রেল লাইনের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে বাঁশ ও খুঁটি দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এছাড়া জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ফেলার পর নতুন করে আর কোনো ভাঙন দেখা দেয়নি। এর আগে মূল সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে এই ভাঙন প্রথম দেখা দেয় 27 জুন। সে সময় 100 মিটার দীর্ঘ 50 মিটার প্রস্থ এলাকা নদীতে বিলীন হয়ে যায়। পরে 23 ও 26 আগস্ট আরও 2 দফায় 200 মিটারের বেশি এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময় সংবাদে আরো থাকছে, বিশ্ব পুঁজিবাজারে দরপতন হলেও সম্পৃক্ততা না থাকায় দেশের বাজারে প্রভাবের আশঙ্কা নেই। লাভবান হবেন আমদানিকারকরাই, বলছেন বিশ্লেষকরা। আজ বিকেল 5টায় বসছে 10ম জাতীয় সংসদের 7ম অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই অধিবেশনের আহ্বান করেছেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই অধিবেশন হবে সংক্ষিপ্ত। পবিত্র ঈদ উল আজহার আগেই অধিবেশন শেষ হবে। অধিবেশনের শুরুর আগে বিকেল 4টায় সংসদ কার্য উপদেষ্টার কমিটির সভা হবে, যেখানে 7ম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। গত 8 জুলাই শেষ হয় 10ম জাতীয় সংসদের 6ষ্ঠ অধিবেশন। ওই অধিবেশনে 2015-16 অর্থ বছরের বাজেট পাশ হয়। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার 60 দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। রাজধানীর যাত্রাবাড়ি এলাকার মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এদের একজনের নাম জহিরুল ইসলাম, অন্যজন আমজাদ হোসেন পাশা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়র হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ি যাওয়ার সময় পিছলে পড়ে গেলে পিছন থেকে আসা নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় 2 মোটরসাইকেল আরোহীকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হলে পরে হুন্ডা যাচ্ছিল, তখন ওই স্লিপ কেটে পড়ে গেল। হুন্ডা পড়ে গেলে পরে পিছন থেকে বাস এসে উপর দিয়ে চলে গেছে। আমার মোবাইলে রিং দিয়ে বলতেছে, আপনার ভাই না, আপনার ভাই নাই, তাড়াতাড়ি মেডিকেলে আসেন। মাগুরায় এক গৃহকর্মীর উপর অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। গত রাত 9:30টার দিকে কেশব মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জেলা ও দায়রা জজের বাসার গৃহকর্মী সেলিনা খাতুন কাজ শেষে বাড়ি ফেরার সময় 3 যুবক সেলিনাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় তার কপাল ও মুখের বাম পাশ সহ শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। ঘটনার পরপরই দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সেলিনার অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে তার স্বামীর তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রী চম্পার মামাতো ভাই সেলিম ও জাভেদ তার উপর এই হামলা চালিয়েছে। এই ঘটনার পর সেলিম, জাভেদ ও চম্পাকে আটক করেছে পুলিশ। ভিকটিম সেলিনাকে জিজ্ঞাসাবাদে সে 2 জনের নাম প্রকাশ করেছে। আমরা 30 মিনিট ব্যবধানে সেলিম নামে একজনকে গ্রেপ্তার করেছি এবং ওই সেলিনার যে আগের সতীন ছিল, সতীন চম্পা, তাকে আমরা আটক করেছি। রাজধানীর মিরপুর থেকে 1 কোটি 20 লাখ টাকা মূল্যের জাল নোট সহ 6 জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ নিয়ে মিন্টু রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিক্রেতা আছে, জাল টাকার আমদানিকারক আছে, সেখানে সে ডিলার হিসাবে, ডিস্ট্রিবিউটর হিসাবে সেখানে জাল টাকা পৌঁছে দেয়। মহসিন আছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ অর্থাৎ গ্রেটার ঢাকা অঞ্চলে সে কাজ করে। জয়নাল কাজ করে খুলনা অঞ্চলে, সোহাগ কাজ করে গ্রেটার ফরিদপুর অঞ্চলে এবং বাইজিৎ কাজ করে বৃহত্তর ময়মনসিংহ এলাকায়। তো এরা প্রত্যেকেই 25 লক্ষ করে টাকা বাদশাহ কোম্পানির কাছ থেকে নিয়েছে এবং তারা নিয়ে তাদের আবার ডিলার রয়েছে, হোলসেলার রয়েছে, তাদের কাছে তারা বিতরণ করবে।
রাজধানীর মিরপুর থেকে 1,20,00,000 টাকা মূল্যমানের জাল নোট সহ 6 জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করছিলেন যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। গাজীপুরের বড়বাড়ি এলাকায় জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় গোডাউনের আশপাশে থাকা শতাধিক বসতঘর ও দোকানপাটও পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাত 12টার দিকে মদিনা মসজিদের পাশের জুটের গোডাউনে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন আরও বেড়ে আশেপাশের দোকানপাট ও বসত ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় যাদবপুর থেকে আরও 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার 10 বছরের সংসারের সব আমি কইতে কর্ম করি মানুষ, কইতে কর্মার ঘন্টা পড়া জিনিস। আমি কত বছর এই জিনিসটি করছি, অনেক কিছু দরজা থামড়াইতেছে, উঠছে উঠে দেই ঘরের বাসায় আগুন বাদে লাভ দেখালি ফুলাফান লইয়া করতে বাইরেছি, আর কিছু বাঁচাইতারি নাই ঘরের সব শেষ। খাট পড়ছে, ট্রলি পড়ছে, টিভি টাপা যা আছে সব পুড়ে গেছে। আমার কোনো আর রাস্তাতে নেই। আমি আপনারা জানেন যে সরু রাস্তা এবং পানি স্বল্পতার কারণে আগুন নিভাইতে একটু সমস্যা হচ্ছে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে। যমুনা নদীর পানি আবারও বাড়াতে কিছুটা অবনতি হয়েছে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির। গত 24 ঘন্টায় যমুনার পানি বেড়ে নতুন করে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কাজীপুর উপজেলার 9টি ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এখনও ঘরে ফিরতে পারেনি এসব এলাকার বানভাসী মানুষ। এদিকে বন্যার কারণে ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় এবং কাজ না থাকায় বিপাকে পড়েছেন কৃষক ও খেটে খাওয়া দিনমজুর মানুষেরা। ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে ফেনীর ফুলগাজী ও পরশুরামের অন্তত 15টি গ্রাম। এতে চরম দুর্ভোগে পড়েছে সেখানকার 50,000-এরও বেশি মানুষ। গত 25 জুলাই ও 20 আগস্ট মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি স্থানে ভাঙন দেখা দেয়। পরে গতকাল দুপুরের পর থেকে মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে আবারও বিপদসীমা অতিক্রম করায় এসব ভাঙন দিয়ে পানি ঢুকে তৃতীয় দফা প্লাবিত হয় পরশুরাম ও ফুলগাজীর 3টি ইউনিয়নের 15টি গ্রাম। পানির চাপে ভেঙে গেছে গ্রামীণ সড়কগুলো, বন্ধ হয়ে আছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাও। বাগেরহাটে টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নষ্ট হয়ে গেছে 360 হেক্টর জমির সবজি ক্ষেত। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলার সবজি চাষিরা। কৃষি বিভাগ জানায়, চলতি বছর জেলার 3,365 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ করা হয়েছে। এর মধ্যে বৃষ্টির পানি ও জলাবদ্ধতার কারণে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 674 হেক্টর জমির সবজি ক্ষেত। আর সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া প্রায় 350 হেক্টর জমিতে এই মৌসুমে আর আবাদ সম্ভব নয় বলে জানিয়েছেন কৃষকরা। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন তারা। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা। ভেড়িবাঁধ না থাকায় জোয়ারের প্রচুর পানিতে আমাদের তলায় যায়। আমরা কৃষি সবজি চাষতে আমাদের জীবিকা নির্বাহ, আমরা বিশাল ক্ষতিগ্রস্ত। এখন আমাদের কোনো উপায় নেই। আশাবাদ করে খাই সব শেষ হয়ে গেছে বাবা, কিছু নেই। 50,000 টাকার উপরে খালি মানে রোয়াতে শুরু, আর আমি এই বছর কোনো ফসলাদি পাইনি। সরকারের কাছে আমরা দাবি জানাই, আমাদের এখান থেকে নদীর পাড় থেকে ভেড়িবাঁধ এবং কৃষকদের লোন হোক, আর তাদের যে কোনো পর্যায়ে অর্থনৈতিক সহযোগিতা করে তারা যাতে নতুন করে এই সবজি চাষ করতে পারে সেদিক দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাই। এদিকে নানা প্রতিকূলতার মাঝেও লেখাপড়ায় পিছিয়ে নেই যমুনার ভাঙন কবলিত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের ছেলেমেয়েরা। অভিভাবক সমাবেশ ও উপবৃত্তি প্রদান সহ সরকারি বেসরকারি পর্যায়ে নানা পদক্ষেপ গ্রহণ করায় চরের বেশিরভাগ ছেলে মেয়েই এখন স্কুলমুখী। তবে অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক সংকট সমাধান করা গেলে শতভাগ শিশু স্কুলমুখী হবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা। অবশ্য এসব সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজিদুর রহমানের তথ্য, রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জাতীয় সঙ্গীত ও শারীরিক কসরতের মধ্যে দিয়ে সকালে শুরু হয় বগুড়ার ভাঙন কবলিত সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম।
নানা প্রতিকূলতার মাঝেও লেখাপড়ায় পিছিয়ে নেই উপজেলার 6টি ইউনিয়নের 53টি চরের শিশুরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি আনন্দ স্কুলের মাধ্যমে শিশুসহ বয়স্ক শিক্ষার ব্যবস্থাও চালু রয়েছে এসব চরে। ভাঙাগড়ার চরাঞ্চলের সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ উপবৃত্তি চালু করায় অধিকাংশ শিশু হয়েছে স্কুলমুখী। আমি স্কুলে পড়তাম না, বাড়িতে ছিলাম, আমার মামা এখানে এনে ভর্তি করে দিয়েছে। এখানে আমাদের বন্ধু বান্ধবরা পরে আমি তাদের সাথে লেখাপড়া করি। আমাদের পোলাপান যা আছে আমরা সবাই স্কুলে ভর্তি করে দিচ্ছি। বাড়ি বাড়ি যায়, যেগুলো বাচ্চা কাচ্চা স্কুলে যায় না তাদেরকে আমরা অভিভাবককে বুঝে স্কুলে নিয়ে আসছি। এই অবস্থায় প্রয়োজনীয় সংখ্যক বিদ্যালয় স্থাপন সহ অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষক সংকট দূর করা গেলে চরাঞ্চলের ছেলেমেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকরা। অনেক চরে শিক্ষা প্রতিষ্ঠান নাই, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান দিলে এলাকার ছেলেমেয়েরা সুশিক্ষিত হবে। শিক্ষক সংকট দূর করে প্রয়োজনীয় সংখ্যক ব্রেন সরবরাহ করা হয়, তাহলে আমরা ছেলেমেয়েদেরকে আরো উন্নত পরিবেশে সুন্দরভাবে সুষ্ঠুভাবে শিক্ষাদান করতে পারবো। আর উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, চরাঞ্চলের শিশুদেরকে শতভাগ স্কুলমুখী করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। বিভিন্ন সময় আমরা বৈঠক করেছি, উঠোন বৈঠক করেছি এবং মা সমাবেশ করেছি। এর পাশাপাশি আপনারা জানেন যে সরকারের একটি প্রজেক্ট আছে যেটার নাম রস্ক, রিচিং আউট অফ স্কুল চিলড্রেন। আনন্দ স্কুলের মাধ্যমে আমরা ঝরে পড়া শিক্ষার্থীদেরকে বিদ্যালয় অভিমুখী করতে পেরেছি। সারিয়াকান্দি উপজেলার 6টি চরাঞ্চল ইউনিয়নে 40টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 40টি আনন্দ স্কুলে 10,071 জন শিক্ষার্থী লেখাপড়া করছে। সময় সংবাদ, বগুড়া। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী শেয়ার বাজারে দরপতন হলেও এর কোনো প্রভাব দেশের বাজারে পড়ার আশঙ্কা নেই বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, যেহেতু দেশীয় কোনো প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে তালিকাভুক্ত নয়, তাই বাংলাদেশ অনেকটাই নিরাপদ অবস্থানে রয়েছে। বিশ্বব্যাপী এই ঘটনায় আতঙ্কের কিছু নেই, বরং চীনের মুদ্রা ও শেয়ার বাজারের পতনে আমাদের আমদানিকারকরা লাভবান হবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। চীনের মুদ্রা ইউয়ানের মান কমার কয়েকদিনের মধ্যেই শুরু হয় চীনের শেয়ার বাজারের দরপতন, যার প্রভাবে টালমাটাল হয়ে পড়ে বিশ্ব পুঁজিবাজার। গত 2 সপ্তাহ ধরে টানা সূচক হারায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পুঁজিবাজার। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের নিক্কেই একদিনে 4.5% বেশি এবং প্রতিবেশী ভারতের বিএসই সেন্সেক্সের সূচক কমে প্রায় 6%। এদিকে গত 2 সপ্তাহ ধরে টানা নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে দেশের প্রধান 2 শেয়ার বাজার ডিএসই ও সিএসইতেও। তবে একে বিশ্ববাজারের প্রভাব মানতে নারাজ বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, আন্তর্জাতিক পুঁজিবাজারের সাথে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের দেশের সাথে ও দেশের কোনো সংশ্লিষ্টতা নাই। সংশ্লিষ্ট থাকতো কখন? যদি আমাদের কোনো দেশীয় কোম্পানি সেই সকল দেশে লিস্টেড থাকতো, তাহলে সেটার একটা প্রভাব হয়তো আমরা দেখতে পেতাম। কিন্তু যেহেতু সেই রকম কোনো সম্ভাবনাও নাই এবং নাইও, বিধায় কোনো প্রভাব নাই। যারা ইনভেস্ট করেন ওনারা বোঝেন জিনিসটা, যে আমাদের দেশে সেটার কোনো এফেক্ট আসার কথা না। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, চীনের শেয়ার বাজার পতনে আমাদের আতঙ্কের কিছু নেই, বরং এর ফলে দেশের আমদানিকারকরা লাভবান হতে পারে। চীনের অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতির সম্পর্কটা মূলত আমদানি নির্ভরতার দিক থেকে, এবং সেই বিবেচনা নিলে চীনের এই মুহূর্তে যে শেয়ার বাজারের মূল্য পতন এবং একই সময় চীনে যখন তাদের মুদ্রার বিনিময় হার পতন ঘটছে ডলারের বিপরীতে, তার ফলে বাংলাদেশের আমদানি পর্যায়ে এর বড় কিছুটা সুবিধা তৈরি হয়েছে। ভোক্তা পণ্য হোক, ফিনিশড গুডস হোক, অথবা র মেটেরিয়াল হোক, ইন্টারমিডিয়েট গুডস হোক, সবই আসলে কিছুটা কম মূল্যে এখানে প্রাপ্তির সুযোগ তৈরি হয়েছে। এবং সেই দিক বিবেচনায় নিলে আমি বলবো যে বাংলাদেশের পুঁজিবাজারের সাথে সরাসরি সম্পর্কযুক্ত ঘটনা আসলে এই ঘটনার সাথে মিলে দেখবার সুযোগ সীমিত। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক শেয়ার বাজারে ধসের কারণ অনুসন্ধানের মাধ্যমে আমাদের সতর্ক অবস্থানে থাকারই পরামর্শ সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র তথা সিপির মাধ্যমে সরকার পর্যটন সুবিধায় আনা এবং আমদানি নিষিদ্ধ 5 বছরের পুরনো গাড়ি খালাসের অনুমতি দিলেও সংশ্লিষ্ট আমদানিকৃত কাস্টম হাউজে কোনো সিপি দাখিল করেনি। এ অবস্থায় দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এসব গাড়ি নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। তবে রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা বাণিজ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে সিপি ইস্যু না করার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে বিডারদের দাবি, গাড়ি নিয়ে নিলাম কমিটির সিদ্ধান্তহীনতা ও সিপি ইস্যু নিয়ে জটিলতার কারণে কাস্টমস হাউসের রাজস্ব আটকে আছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে গাড়ি এনে অধিকাংশ প্রবাসী পুনরায় তা ফেরত না নেয় 2012 থেকে ব্যাংক গ্যারান্টি ছাড়া কার্নেটের গাড়ি খালাস বন্ধ রাখে কাস্টমস কর্তৃপক্ষ। এক্ষেত্রে এসব গাড়ি নিলামে তোলা নিয়ে জটিলতা তৈরি হয়। এ অবস্থায় বৈদেশিক মুদ্রার অপচয় রোধে কার্নেট ও আমদানি নিষিদ্ধ 5 বছরের পুরনো গাড়ি ধ্বংস না করে গত এপ্রিলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিপির ভিত্তিতে খালাসের নির্দেশনা দেয় প্রধানমন্ত্রীর দফতর। এরপর কাস্টমস হাউস সিপি দাখিল করতে সংশ্লিষ্টদের চিঠি পাঠালেও গত 4 মাসে কোনো সাড়া মেলেনি। এই অবস্থায় কার্নেটের 125টি এবং 5 বছরের পুরনো 185টি গাড়ি নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে কাস্টমস। যারা খালাস নেননি তাদেরকে চিঠিপত্র দিয়েছি যে এই গাড়িগুলো খালাস নেওয়ার জন্য প্রযোজ্য শুল্ক করাদি দিয়ে, তো সেক্ষেত্রে যখন আমরা সেই অনুরূপ সাড়া না পাচ্ছি তখন আমরা এগুলো ইসে চলে যাচ্ছি আর কি, এই নিলাম প্রক্রিয়া চলে যাচ্ছি। বারভিডার অভিযোগ, প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশনার পরে আমদানিকারকরা আবেদন করলেও বাণিজ্য মন্ত্রণালয় থেকে সিপি পাচ্ছে না। যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা অনুশাসন জারি করা হয়েছে এই আমদানিকারকদের গাড়িগুলোর অনুকূলে, সেটা কোন বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয় সিপি করছে না, তারা সেই ব্যাখ্যাও কিন্তু আমাদের আমদানিকারকদেরকে এখন পর্যন্ত দেয়নি। আর বিডারদের দাবি, পুরনো কিছু গাড়ির নিলাম হলেও কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণে তাদের পে অর্ডারের অর্থ এবং কাস্টমস হাউসের রাজস্ব দুটোই আটকে আছে। গাড়িগুলো তো যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, পরবর্তীতে বিডাররাও হয়তো নিতে পারবে না, তখন তো গাড়িগুলো অলরেডি নষ্টই হয়ে যাবে, তো গভর্নমেন্ট তো কিছুই পাবে না, আমরাও ব্যবসায়ীরা লাভবান হব না বা আমরাও গাড়িগুলো নিতে পারবো না। এর আগে পর্যটন সুবিধায় এনে ফেরত না নেওয়া 117টি গাড়ির মালিকের ওপর দাবিনামা জারি করেও কোনো শুল্ক আদায় করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ। হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে হাত মিলিয়ে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে গড়ে উঠেছে একটি দালাল চক্র। ঘুষ দিলে কাজ হয়ে যায় বিদ্যুৎ গতিতে, আর ঘুষ না দিলে চরম ভোগান্তির শিকার হতে হয় পাসপোর্ট আবেদনকারীদের। তবে পাসপোর্ট কর্মকর্তাদের দাবি, অফিসের দালাল চক্র সহ কোনো অনিয়ম দুর্নীতি নেই। তবে অভিযোগ পেলে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পুলিশ সুপার। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দালাল ও অসাধু কর্মচারীদের দৌরাত্মে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সাধারণ মানুষ। একদিকে দালাল চক্রের অর্থ বাণিজ্য, অন্যদিকে পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর অনিয়মের কারণে পাসপোর্ট করতে আসা মানুষ জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ। সরকারের নিয়ম অনুযায়ী সাধারণ পাসপোর্টের জন্য ৩,৪৫০ টাকা ও জরুরি ভিত্তিতে পাসপোর্টের জন্য ৬,৯০০ টাকা ব্যয় হবার কথা, কিন্তু দালালদের দৌরাত্মে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ, এমন অভিযোগ সেবা নিতে আসা পাসপোর্ট আবেদনকারীদের। দালালের মধ্যে আমি ৫,০০০ টাকা দিছি, এর মাঝে ৩,৪৫০ টাকা ব্যাংক ড্রাফট করছে, ৮ টাকা স্যার কাছে ছিল, সে কি করছে সে তো জানি না। আমি ৬,৯০০ টাকা ব্যাংক ড্রাফট করছি যেন তাড়াতাড়ি পাই, বলা হয়েছে এখান থেকে যে 10 দিনে দিবে, নর্মালি 7 দিনে পাই, আসলে বলা হচ্ছে 10 দিন, আমরা 10 দিন মাইনাস, কিন্তু 10 দিনে যে আছে 13 দিন 14 দিন হয়ে গেছে, আমি পাইতেছি না। আমার পুলিশে ফোন দিয়ে দৈনিক হয়রানি করে যে পাসপোর্টের ভেরিফিকেশন নেন না, পাসপোর্ট নিতে আসেন না, আরো বলে যে বিকাশ নাম্বার দিয়ে আপনি টাকা পাঠিয়ে দেন। তবে পাসপোর্ট অফিসের এই কর্মকর্তার দাবি, এখানে কোনো দালাল চক্র নেই অনিয়ম দুর্নীতিও। আমার ডিপার্টমেন্ট কিন্তু খুবই ক্লিয়ার যে জনগণকে সেবা দেওয়ার জন্য, এবং আমাদের কোনো কর্মচারী কোনো ধরনের অসৎ কাজের সাথে ইনভলভ না। আর জনগণের উচিত তারা পাসপোর্ট করতে আসলে সরাসরি অফিসে এসে কাউন্টারে যোগাযোগ করা, কাউন্টারে ফর্ম জমা দেওয়া। অবশ্য জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা আশ্বাস দিলেন, অভিযোগ পেলে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাসপোর্ট অফিসে গোয়েন্দা নজরদারি আছে, সেখানে দালালরা যদি কোনো শৃঙ্খল বা কোনো কাজ করে, সাধারণ লোকজনকে পাসপোর্টের ব্যাপারে হয়রানি করে, অভিযোগ পেলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। জেলার এই আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে 60 থেকে 70 জন পাসপোর্টের জন্য আবেদন করেন, আর প্রতি মাসে গড়ে 1200 পাসপোর্ট প্রদান করা হয়। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। ভারতের মণিপুর বিধানসভায় পাশ হওয়া বিলকে কেন্দ্র করে রাজ্যের চূড়াচান্দপুর শহরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে আদিবাসীদের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা এক মন্ত্রী ও 3 বিধায়কের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পরপরই চূড়াচান্দপুরে কারফিউ জারি করে কর্তৃপক্ষ। বেশ কয়েকদিন ধরেই মণিপুর রাজ্যে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে ইনার লাইন পারমিটের দাবিতে বিক্ষোভ চলছিল। তার মধ্যে মণিপুর ল্যান্ড রেভিনিউ অ্যান্ড রিফর্মস বিল ও মণিপুর পিপলস বিল সহ 3টি বিল পাশ করে রাজ্যের 60 সদস্য বিশিষ্ট বিধানসভা।
কুকি ও নাগা আদিবাসী সংগঠনের অভিযোগ, এই বিলে তাদের অধিকার খর্ব করা হয়েছে। বিলটির বিরোধিতা করে সোমবার গভীর রাতে মণিপুরের পরিবার কল্যাণমন্ত্রী পি তন সিং ও 2 বিধায়কের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। অভিবাসী সংকট মোকাবেলায় ইউরোপের দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। যত কঠিনই হোক না কেন, চলমান এই সমস্যার সমাধানের মধ্য দিয়ে ইউরোপের সুনাম ধরে রাখতে সবার সচেষ্ট হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে ইউরোপের বিভিন্ন দেশ শরণার্থীদের বিষয়ে আলাদা কৌশল নেয়ায় সমস্যা আরও বাড়ছে বলে জানিয়েছে বিবিসি। এর আগে অভিবাসী সংকট মোকাবেলায় 14 সেপ্টেম্বর বেলজিয়ামে বৈঠকে বসার কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। এদিকে হাঙ্গেরি থেকে সোমবার নতুন করে কয়েকশো অভিবাসীবাহী 2টি ট্রেনের একটি অস্ট্রিয়া ও অপরটি জার্মানিতে পৌঁছেছে। জীবন যুদ্ধে বেঁচে থাকতে হুইল চেয়ারে করেই নানা ঝক্কি ঝামেলা পেছনে ফেলে সোমবার হাঙ্গেরির সেগেট সীমান্তে পৌঁছান এই নারী। সংঘাত থেকে মুক্তি পেতে সিরিয়ার হোমস থেকে পালিয়ে আসা এই দেশান্তরী অশ্রুসিক্ত নয়নে ইউরোপীয় বিভিন্ন দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। থ্যাংক ইউ জার্মানি, থ্যাংক ইউ আলমানিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। সার্বিয়া এবং রোমানিয়া সীমান্ত দিয়ে গত এক সপ্তাহেই কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী হাঙ্গেরিতে প্রবেশ করেছে, যাদের অধিকাংশই সিরীয়। আর কোনো বিকল্প না থাকায় এই অজানা যাত্রা শুরুর কথা জানালেন অভিবাসীরা। সিরিয়া ছাড়াও একটু ভালোভাবে বাঁচার আশায় কোনো নিয়মের তোয়াক্কা না করেই ইউরোপে পালিয়ে যাচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা। জাতিসংঘের হিসেব মতে শুধু জুলাই মাসে লক্ষাধিক অভিবাসী ইউরোপীয় সীমান্তে প্রবেশ করেছে। সাম্প্রতিক সময়ে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপ যাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এই পরিস্থিতিকে সামাল দেয়া সময় সাপেক্ষ ও অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। যদিও প্রবেশ ঠেকাতে হাঙ্গেরি সীমান্তে 175 কিলোমিটার লম্বা কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগে ক্ষোভ জানিয়েছে প্যারিস। এই অবস্থায় ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসীদের বন্টন করে দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর গুরুত্ব তুলে ধরলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সোমবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি নিজ দেশের আশ্রয় প্রার্থীদের আবেদন যাচাই বাছাই কার্যক্রম আরও দ্রুততর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ইউরোপে অভিবাসীদের অনুপ্রবেশকে কেন্দ্র করে যে সংকট দেখা দিয়েছে তা সমাধানে ইউভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করতে হবে। এই সমস্যার সমাধান না হলে আমরা ইউরোপকে যেভাবে দেখতে চেয়েছিলাম সেই স্বপ্ন ব্যর্থ হবে। তাই এই অঞ্চলের দেশগুলোর উচিত দ্রুত এই সংকট মোকাবেলায় সঠিক সিদ্ধান্ত নেওয়া। শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে জার্মানি এবং ইতালি নমনীয় নীতি অবলম্বন করলেও হাঙ্গেরি সরকার কঠোর অবস্থানে। অন্যদিকে তাদের পাশের দেশ সার্বিয়া ও ভূমধ্যসাগর তীরবর্তী গ্রিসে শরণার্থীদের আশ্রয় দান, এমনকি তাদের জন্য অস্থায়ী ক্যাম্পও করে দেওয়া হচ্ছে। চলমান এই সমস্যার মধ্যে ইউরোপের দেশগুলোর আলাদা সিদ্ধান্তের কারণে সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে হাঙ্গেরি সীমান্তে বেশ কদিন মানবেতর জীবনযাপনের পর সোমবার সেখান থেকে ছেড়ে আসা একটি ট্রেনে প্রায় 200 অভিবাসী জার্মানির মিউনিখে পৌঁছেছে। একই দিন হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করে শতাধিক অভিবাসী বহনকারী আরেকটি ট্রেন অস্ট্রিয়ার ভিয়েনায় পৌঁছায়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের আলাদা হামলায় অন্তত 80 জন নিহত হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় 3টি গ্রামে হামলা চালিয়ে জঙ্গিরা এই হত্যাকাণ্ড ঘটায় বলে সোমবার জানায় রুশ গণমাধ্যম RT। এদের মধ্যে 52 গ্রামে বোকো হারামের অতর্কিত হামলায় মারা যায় 68 জন। এর কাছে অন্য 2টি গ্রামে আরো 11 জঙ্গি প্রাণ হারায়। জঙ্গি হামলায় আরো 11 জন প্রাণ হারায়। নাইজেরিয়ার পাশে দেশ চাঁদে জঙ্গি গোষ্ঠীটির 10 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের পরপরই বোকো হারামের নতুন করে এই হত্যাযজ্ঞ চালানোর খবর পাওয়া গেল। খেলার খবরে ইউএস ওপেনের খবর। বছরের শেষ গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন নারীদের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস, কিন্তু অঘটনের শিকার হয়েছেন সার্বিয়ান আনা ইভানোভিচ। অন্যদিকে ছেলেদের এককে জয় পেয়েছেন রাফায়েল নাদাল ও শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। তবে হোঁচট খেয়েছেন বর্তমান রানার্স আপ জাপানিজ টেনিস তারকা কেই নিশিকোরি। রাশিয়ার ভাইতেলিয়াতে প্রথম সেটে 6-2 গেমে উড়িয়ে দিয়ে ইউএস ওপেনের দারুণ সূচনা করেন 21টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা উইলিয়াম। দ্বিতীয় সেট 2-0-তে এগিয়ে থেকে জয়ের ইঙ্গিত দিয়েছিলেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা, কিন্তু ইনজুরির কারণে তাইতেলিয়া মাঠ ছাড়লেও 30 মিনিটেই প্রথম রাউন্ডে জয় পায় সেরেনা। অন্যদিকে স্লোভাকিয়ার ডমিনিকা
চিবুলকোভা 3-6, 6-3, 6-3 গেমে হারিয়েছে আসরের সপ্তম বাছাই আনা ইভানোভিচকে। অন্যদিকে ব্রাজিলিয়ান জোয়া সোজার বিপক্ষে 6-1, 6-1, 6-1 গেমে সরাসরি সেটে সহজ জয় পেয়েছেন আসরের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। তবে 18 বছর বয়সী ব্রুনা করিকের বিপক্ষে জয়ের জন্য ঘাম ঝরাতে হয়েছে রাফায়েল নাদালকে। তবে শেষ পর্যন্ত 6-3, 6-2, 4-6, 6-4 গেমে জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন এই স্প্যানিশ তারকা। তবে অঘটনের শিকার বর্তমান রানার্স আপ কেই নিশিকোরিকে 6-4, 3-6, 4-6, 7-6, 6-4 গেমে হারিয়েছেন ফরাসি টেনিস খেলোয়াড় বিনোইট পেইরি। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মাঝরাত থেকে সিএনজি স্টেশনগুলোতে বর্ধিত নতুন দামে বিক্রি শুরু, জ্বালানি গ্যাসের সাধারণ ক্রেতাদের ক্ষোভ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা। 36 বছরের ইতিহাসে সবচেয়ে সংকটময় অবস্থায় দল, জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান বিশিষ্টজনদের। অক্টোবরে পদ্মা সেতুর মূল পাইলিং এর আগে এখন চলছে ট্রায়াল পাইলিং, এরপরে নির্ধারণ হবে ভবিষ্যৎ কর্মপন্থা। নিয়ন্ত্রণে কনস্ট্রাকশন ইয়ার্ডের নদী ভাঙন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার ঘটনায় 3 ছাত্রলীগ নেতাকে অব্যাহতি। সন্ধ্যার মধ্যে কারণ দর্শানোর নোটিশ, আজও শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি। এবং নাটোরের আলাইপুরে নিখোঁজের 6 দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার, জড়িত সন্দেহে 3 সহপাঠী আটক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।